আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে হিউম্যান ফিগার ড্রাইভ, মানে মানুষের যে শরীরের যে গঠন সেটা। তো এটা দেখা যাচ্ছে প্রথমে হলো কাঠামো শিখবো, তারপর ভারসাম্য এবং ছন্দ। কাঠামোটা কি? যে স্ট্রাকচার, যেটা বলি ইংরেজিতে স্ট্রাকচার বলি, বাংলাদেশে কাঠামো। তো আমি প্রথমে বলেছিলাম যে কিছু ফর্ম ব্যবহার করে, মানে কোনো যে কোনো কিছু, প্রাণী হোক বস্তু হোক, কোনো না কোনো ফর্মের মধ্যে থাকে। তো আমাদের বডি যে স্ট্রাকচার, সেটাও কোনো না কোনো ফর্ম দ্বারা গঠিত। হ্যাঁ, তো আমরা সেটা আগে শিখবো যে ফর্ম দিয়ে কিভাবে একটা মানুষ আঁকবে। তারপর সেটা আমি বলেছি যে ফর্ম ভাঙতে হবে, আবার করতে হবে, মানে ধাপে ধাপে কিভাবে সেটা সেই কাঠামোটা একটা ফিগারে রূপান্তরিত হয়, আমরা সেটা শিখবো। প্রথমে বৃত্ত দিবে। বৃত্ত নিচে আয়তাকার দিবে। আয়তাকারটা হলো লম্বালম্বি ভাবে থাকে। নর্মালি আমরা আয়তাকারটা কি করি, দেখি আর কি, আড়াআড়ি ভাবে দেখি, এভাবে দেখি, তাই না? এরকম দেখি, কিন্তু এটা লম্বালম্বি ভাবে দেখি। এবার এরকম আয়তাকারকে যদি দুই ভাগ করা হয়, এভাবে দুই ভাগ করে ফেলবো, তো একটা ভাগ যদি নেই, এটা তো আয়তাকার নাকি? দেখুন, পাশাপাশি দুইটা আয়তাকার রাখলাম। এভাবে ফিরিয়ে রাখতে পারবেন না স্কেল ছাড়া? হ্যাঁ, সেটাই। হ্যাঁ, বুক একটু আঁকা পাকা হোক, ফিরিয়ে আঁকা শিখতে হবে। আর একটু লম্বা হবে, মানে এইখানে দেখেন, এইখান থেকে এইটা যতটুকু, হ্যাঁ ততটাই নিয়েছি। এবার এই দুটো শেষ হয়েছে। এইটা আঁকার পর এবার এইটাকে যদি দুই ভাগ করে ফেলি, দেখুন এইভাবে যদি দুই ভাগ করে ফেলি এবং এক ভাগ ইরেজ করে দিই, এটাও আয়তা। ঠিক আছে, এবার এটা দেখুন এইখানে রাখ। এইভাবে এটা থেকে একটু শর্ট করে গেছি। প্রথমে যে আয়তাকার দেখেছিলাম তার থেকে একটু শর্ট করেছি, নিচে দিয়েছিলাম সমান করে, কিন্তু এরপর এই দুইটা আয়তাকার যখন দিয়েছি, এটা থেকে একটু শর্ট করে দিয়েছি। এবার এই আয়তাকারের নিচে এখানে একটা সার্কেল দিয়ে দাও, ছোট করে দাও, এভাবে এভাবে।
এই ফর্মগুলো দেখে এখন অনেকটা কি মানুষের মধ্যে দেখা যায় না। রোবট, রোবট হইলেও দেখা যায় সেটা বিভিন্ন প্রাণী হতে পারে, কিন্তু এটা মানুষের ভিতর হিউম্যান ফিগার তো মনে হচ্ছে। এবার এখানে দেখা যাচ্ছে এইভাবে যদি একটা ছোট একটা চতুর্ভুজ দেই, এটা চতুর্ভুজ না, এটা মিশে গেছে এই জন্য বোঝা যাচ্ছে না, এই রেখাটা নিচে মিশে গেছে। এই আর একটু বড় করে দিই, একটু ছোট মনে হচ্ছে, একটু মানানসই হয় আর কি, গলার অংশ বোঝানোর জন্য যেন একটু মানানসই হয় এরকম একটা চতুর্ভুজ এখানে রাখলাম। এরপর এখানে একটু ছোট করে দিলাম, এখানে যতটুকু আছে উপরের যে রেখাটা একটু তার থেকে ছোট করে দিলাম। এরপর হাতটা একটু বাইরের দিকে দিয়েছি, এখানে ঠিক আছে, এটা বাইরের দিকে গেল, তারপরে এটা একটু ঘুরে দিল। পাশে এটা টেস্ট করে ফেলেন, এইভাবে পাশে আরো একটা হুবহু দেখতে এরকম পাশে আর একটা। এবার এইটার থেকে একটু চেঞ্জ করবো, কিন্তু ওইখানে চেঞ্জ করে এইটা আপনি আঁকতে পাবেন না, এর জন্য পাশে আর একটা বা অন্য পেজে। মানে কিভাবে ধীরে ধীরে মানে কাঠামোটা চেঞ্জ হয়, হ্যাঁ পূর্ণাঙ্গ একটা ফিগারে পরিণত হয়। হ্যাঁ পাশে আমি দেখছি এখানে দেখেন আমি একই রকম করে আঁকার চেষ্টা করছি, সেটাও ফলো করতে পারেন, অথবা খাতাতে যেটা এঁকেছেন ওইটাও ফলো করতে পারেন। একটু ছোট বড় হতেই পারে। ঠিক আছে, দেখেন এখানে আমি কি করেছিলাম, এই আয়তাকারকে দুই ভাগ করেছিলাম, সেই অংশটা এইটা এখানে কি পায়ের মতো ব্যবহার করেছিলাম, আবার পায়ের এই এই অংশটাকে দুই ভাগ করেছিলাম সেইটা এখানে ব্যবহার করেছিলাম। মানে এর থেকে এইটাকে দুই ভাগ করলে পা পেয়েছি, পাটাকে দুই ভাগ করলে হাত পেয়েছি। দেখেন তো এখন মানে পরবর্তী যেটা এঁকেছেন সেইটা ঠিক আছে কিনা, নিজেরটা নিজে কম্পেয়ার করে। বুঝতে পেরেছেন? কারণ আমাদের বডিটাকে দুই ভাগ করে আমি এক একটা পা বের করেছিলাম,
এবং পাটাকে 2 ভাগ করে হাত বের করে ফেলবো। হ্যাঁ, একই রকম করার চেষ্টা করতে হবে, দুটো হাত যেন একই ধরনের হয়। একই ধরনের না, মানে দুটোই কখনো একই রকম হয় না, আমাদের চোখ পর্যন্ত দুইটা দুরকম হয়, হাত দুইটা দুরকম হয়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমরা ওই সবসময় দেখি তো, এই কারণে মনে হয় যেন না ঠিকই একই রকম। এবার দেখুন, হয়ে গেছে, এরকম হয়েছে। এবার এখান থেকে, যে আমাদের কাঁধটা তো এরকম হয় না, হয় কি এরকম এইভাবে চওড়া হয় না, হালকা একটু নিচু হয় এরকম, তাই না? তাহলে সেইভাবে চেষ্টা করি, এখান থেকে এভাবে ঘুরে নিচের দিকে আসলো এভাবে। তো প্রথমটা না, দ্বিতীয়টায় কাজ করেন। প্রথমটা না, দ্বিতীয়টাতে কাজ করেন। ঠিক আছে, তাহলে প্রথমটাই করেন, সমস্যা নেই। এইটা আঁকার পর এই যে বাইরের এই যে রেখাটা দিয়েছি, বাইরের অংশটা ইরেজ করে ফেলবো। এভাবে। হয়েছে? ইরেজ করেছেন? এরপর দেখেন এই যে হাতের এইটা দিয়ে কি বুঝিয়েছি, হাত হাত বুঝিয়েছি, মানে হাতের কবজির উপর এই অংশটুকু বুঝিয়েছি। ঠিক আছে, কবজির নিচের অংশটুকু। তো এইটা যদি জাস্ট এরকম করে রাখি, মানে ধীরে ধীরে চেঞ্জ আসবে, একবারে আমি চেঞ্জ আনবো না। এখান থেকে এরকম জাস্ট এইভাবে, এরপর এইভাবে জাস্ট জুড়ে দিলাম, এরকম ধীরে ধীরে চেঞ্জ আসবে। এবার হাত থেকে পায়ে কাজ করবো। এখানে দেখেন এটা গ্যাপ আছে না, এটা জুড়ে দিলাম, এখানে জুড়ে দিলাম। এবার এইভাবে একটা অংশ রাখলাম, মানে এটা দিয়ে বৃদ্ধ আঙুল আর এই পাশে 4টা আঙুল আছে এরকম ছোট ছোট অংশে। প্রথমে ডিটেলসে যাবো না, ঠিক আছে, এইভাবে। এবার এইটাকে ভাগ করলাম, এইটা একটা বড় আঙ্গুল আর বাকি 4টা এই পাশে আছে, জাস্ট এইভাবে ভেবে নিন, এরকম ধীরে ধীরে চেঞ্জ আসবে। এই স্ট্রাকচার যদি দেখা যাচ্ছে, যদি আমি না এঁকে নিতাম, তাহলে হয়তো বা একটা হাত ছোট হয়ে যেত, মানে এইদিকে হাইটটা ওইদিকে উঠে যেত, এটা কমে যেত, মানে বেড়ে যেত, এরকম হতে পারতো, এই কারণে স্ট্রাকচারটা করে নাও। তো এইটা যদি মাথায় থাকে যে দুটো হাত সমান হবে, তাহলে পরবর্তীতে যখন আঁকবেন মনে মনে তখন এই স্ট্রাকচারটা হয়ে যাবে। এবার এখানে দেখুন, এটা এভাবে জুড়ে দিলাম, আমরা এখান থেকে এইভাবে জুড়ে দিলাম, এই এইভাবে। এখানে এইটা জুড়বো, এখানে জুড়বো, আর এইটা জুড়বো, এই ছোট ছোট অংশ, 3টে অংশ জুড়ে দিলে, এবার এখান থেকে একটু নিচ থেকে এইভাবে এরকম করে দিলাম, এইভাবে জুড়ে দেওয়ার পর এই অংশটা ইরেজ করে দেবো। একটা ডব্লিউ এর মতো তৈরি হয়েছে, তাই না এটা? এখান থেকে এই এই হ্যাঁ, তাহলে এখানে এ এর মতো এইটুকু রাখবো, আর এই পাশে ডব্লিউ এর 2টা পা আমি ওইভাবে ইরেজ করে দেবো। এই দেখুন। এরপর হাতের এই অংশ কিছুটা, মানে আমাদের হাতের যে এই কাঁধ থেকে যখন হাতটা বেরোয়, তাহলে অবশ্যই এখানে বড় হয়, নিচের দিকে ধীরে ধীরে ছোট হয়। তাই এখানেও জাস্ট এইভাবে এইটুকু বাকি দেবো, এখান থেকে এই এই বরাবর, এখান থেকে এইভাবে যদি করি, এই বরাবর এখান থেকে এইভাবে বাকি দেবো। দেওয়ার পর এই যে বাঁকা যে দাগটা দিয়েছি উপরের অংশটা ইরেজ করে ফেলবো।
এটা লাগলে কিন্তু ক্যামেরা খুলে যাবে, ঠিক আছে? কিন্তু হয়েছে এই পর্যন্ত। এবার এখানে একটু বড় করে একটা ভি অক্ষর দিয়ে দেবো, দিয়ে দেবো, ভি শেপ। এটাকে ওয়াইও বলা যায়, এবং ভি মতো দিয়ে এভাবে বিভাগ করে নিলাম। এখানে গলার নিচের অংশে একটা ওয়াই শেপ, কিন্তু এটা অনেকটা লম্বাটে, নিচের অংশটা নিচে এসে এইভাবে মিশে যাবে। এই অংশটা ইরেজ করবো। এই অংশটা, এই যে এখান থেকে শুরু হয়ে যায় যে লাইন, এটা ছিল এইটুকু। হয়েছে? এবার এই যে ভি মতো এই অংশটা, এটা অর্ধেকের একটু উপর থেকে এইভাবে হালকা করে দুইটা বাঁকা লাইন দিয়ে দেবো। দেখছেন? এবার দেখুন এখান থেকে, এই যে এটা তো মানে কি গলার অংশ বুঝিয়েছি, গলা এই অর্ধেকটার একটু নিচ থেকে এখান থেকে ঘুরে এসে এখানে মিলবে, ঠিক এখানে ঘুরে এসে এখানে মিলবে। আর এই যে ভি মতো ছিল, এটাও হালকা একটু দেখেন, এটা ইরেজ করা লাগবে না, জাস্ট একটু হালকা ডাবল ডাবলিং করে দিলে এরকম হয়ে যাচ্ছে। এই আঁকা খুব কঠিন, তাই না? কঠিন কি? তাহলে সহজ। এরপর এখান থেকে জাস্ট একটা চুলের অংশের মধ্যে এরকম করে দিয়ে নিলাম। দুপাশে এরকম কানের মধ্যে দিয়ে নিলাম। লাস্ট স্টেপ মানে এখান থেকে একদম পূর্ণাঙ্গ মানুষ হতে হবে, হ্যাঁ? তো এটা দেখেন হ্যাঁ, এর থেকে আরো পূর্ণাঙ্গতা পাবে, ঠিক আছে? তো এখানে দেখেন ফর্মটা এরকম ছিল, এটা তো পুরোটাই জিওমেট্রিক ফর্ম, শুধু পাশাপাশি রাখার কারণে এবং যে আকার আকৃতি একটু চেঞ্জ করেছে। এটাও আয়তাকার, এটাও আয়তাকার, এটাও আয়তাকার, এটাও বৃত্ত, এটাও বৃত্ত, এটাও বৃত্ত। এটা আয়তাকারকে দেখা যাচ্ছে একটু এক পাশে একটু ছোট, চতুর্ভুজ একটু ছোট করে দিয়ে, হ্যাঁ এরকম। তো এখান থেকে এখানে, তো এবার এই বৃত্তটাকে এখন ডিম্বাকৃতি আনবো। মানে নিচের দিকটা, এই যে প্রথমে একটা বৃত্ত দেন, এইটা দেওয়ার পর একটু বাড়িয়ে নিয়েছি, এরকম বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে এইভাবে এরকম এইভাবে করা যায়। অন্য পেজে আঁকেন, এটা সুবিধা হয়ে যাবে। এরপর পাতাটা থাক, হ্যাঁ বৃত্তটাকে এখন একটু ডিম্বাকৃতি করে দিই। যে বৃত্ত প্রথমে দিয়েছি, এরপর নিচে একটুখানি টান দিয়ে এভাবে মিশে যাবে। তাহলে বৃত্তটা যখন দিবেন নিচের অংশটা একটু আলতো করে দিবেন, কারণ এই অংশটা আমাকে ইরেজ করে ফেলতে হবে, এই অংশটুকু।
এভাবে। আমরা আঁকতে পারি না, যেটা একটু প্রেশার দিয়ে এঁকেছি। হ্যাঁ, ওটা একটু চেঞ্জ করতে হবে, একটু সফট হ্যান্ডে আঁকার চেষ্টা করতে হবে, কারণ ভুল হয়ে গেলে ইরেজ করতে হয় তো নাকি। এই জন্য পেন্সিলে আঁকেন, পেনেও আঁকেন না। আমি কিন্তু দেখা গেছে পেন দিয়ে আঁকলে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাও সেটা সামলে নিতে পারি। এখানে দেখেন প্রথম স্টেপটা ছিল এখানে এরকম, দ্বিতীয় স্টেপটা এরকম, এখন এটা তৃতীয় স্টেপ আছে। তো আমি সরাসরি এইখানে এইটাও দেখাতে পারতাম, কিন্তু না, এখান থেকে এইভাবে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। দেখেন এবার এখান থেকে গলার মুখটা দিয়ে নিব। দেখেন এটা কিন্তু সোজা লাইন ছিল, একটু বাঁকা করে নিয়েছি এবার, তাই না? ধীরে ধীরে চেঞ্জ আনবো আমরা, একবারে চেঞ্জ আনবো না। একটা পিঁপড়া তার শরীরের যতটুকু ওজন তার থেকে 10 গুণ ভারী নিতে পারে, কিন্তু আমরা মানুষটা কি পারি? না। আমরা পারবো, মানে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। দেখা যাচ্ছে নর্মালি 60 কেজি বা 80 কেজি 100 কেজি এগুলো নিতেই পারি আমরা, কিন্তু এগুলো প্র্যাকটিসের মধ্যে রাখতে হয়। ঠিক আছে, তাহলে 10 গুণ না পারলে 5-6 গুণ পারা যায়, সেটা প্র্যাকটিসের মাধ্যমে। রেগুলার যারা দেখা যাচ্ছে জিম করে বা ওয়েট লিফটিং করে, তারা ধীরে ধীরে দেখা যাচ্ছে আজকে 50 কেজি নিলে এইভাবে 1 সপ্তাহ প্র্যাকটিস করলো, তারপর দিন 55 কেজি নিলে এইভাবে আরো 1 সপ্তাহ, এইভাবে ধীরে ধীরে চেঞ্জ আনতে হয়। তো এখানে ঠিক ওইভাবে চেঞ্জ আনবে। ঠিক আছে, আপনি একবারে হয়তো পারবেন 60 কেজি, কিন্তু একবারে আমি দিব না, কষ্ট হয়ে যাবে। কারণ আপনি পারেন, ওটা তো আপনার হাইয়েস্ট লিমিট, তো 60 কেজি হাইয়েস্ট। আমি একবারই 60 কেজি এই জন্য দিই না। প্রথমে 20, তারপর 40, এবার 60-এ যাচ্ছে। এবার এখান থেকে যে এই অংশটা, এটাও কিন্তু আমি আপনাকে দিয়ে আগে এঁকে নিয়েছি আমি, তাই না? একবারে কিন্তু আমি এখানে এই লাইনটা দিতে বলি। হচ্ছে সবার? এবার এই লাইনটা, এই যে এই লাইনটা আঁকার চেষ্টা করবে, ঠিক আছে? এখানে বাইরের কাজ করবে না, আগে ভেতরের কাজ। এখানে এটাও কিন্তু হালকা একটু বাঁকা দিয়েছি, হ্যাঁ, একটু বাঁকা, দুপাশে সমান হয়েছে। দেখেন এটা আমি যদি মনে মনে কল্পনা করে দিই, এরকম যদি একটা কল্পনা করে দিই, তাহলে দুপাশে সমান হচ্ছে কিনা সেটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, একটু বাঁকা করে দিয়েছি, এটা যেমন একটু প্রথমেই স্ট্রেট ছিল, এটা তারপর বাঁকিয়েছি, এটা ধীরে ধীরে বাঁকাচ্ছে আর কি, অল্প একটু। এটা তো দেখা যাচ্ছে আমাদের মূলত দেখা যাচ্ছে যে খালি গায়ে যদি ফিগার আঁকা শিখি, তাহলে কাপড় চোপড় এমনি সহজে এঁকে দেওয়া যায়। কিন্তু এখানে কি আঁকছি? কাপড় চোপড় দিয়ে ফিগার বোঝাচ্ছি, বডি তো আঁকছি না। বুক, পেট এগুলো কি আঁকছি? পা এঁকেছি, মানে দেখা যাচ্ছে কোমর, থাই এগুলো কিন্তু আঁকিনি। হাঁটু এঁকেছি, আঁকিনি। ওটা আরো কঠিন, মানে এই কারণে এইভাবে সহজে যাচ্ছে আর কি। এই পর্যন্ত নিলাম। এবার এটাকে, এটাও কিন্তু হালকা একটু বাঁকা করে দিয়েছি। দেখেন আমি একবারে নিইনি, ধীরে ধীরে যাচ্ছি। এবার এইটাকে একটু, এইটাকে যদি অর্ধেকটা কোথায় এই পর্যন্ত, এই লাইনটার অর্ধেকটা এখানে আইডিয়া করা যায়, তাহলে একটু একটু উপর থেকে এইভাবে লাইন দিলাম, এখান থেকে এইভাবে দিলাম, এবার এই বরাবর একইভাবে এইভাবে নিলাম, তারপর এখান থেকে এই
মানে আমি আঁকার সময় যেটুকু বলছি সবটুকু মনে রাখতে হবে, তা নাহলে ওই কম্পোজিশন ঠিক থাকবে না। আমরা কনুইটা যদি ভাঁজ করি, তা কনুইটা কোন বরাবর, নাভি বরাবর থাকে আমাদের। বুঝতে পেরেছেন? মানে এইভাবে যদি আমি ভাঁজ করি, এখান থেকে নাভি বরাবর থাকে আমাদের হাতের এই কনুইটা এইভাবে যদি রাখা হয়, এখান থেকে একটু পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য শার্টে হাফ শার্ট আঁকার জন্য এরকম দিলাম। এখানে একটা ছোট করে এরকম ময় শেপ দিয়ে নিলাম, কারণ কাপড় ভাঁজ হয়ে গেলে এরকম নর্মালি এরকম দেখায়। যত শর্টে আমরা একে বোঝাতে পারি। দেখেন এটা অনেকটা কি এইখানে যদি এইটুকু দেখি, অনেকটা কিন্তু দেখেন এটা এইচ এর মতো এইভাবে যদি দেখা হয়, দেখেন এটা এইটুকু যদি বাদ দেন, তাই না? এবার এখান থেকে এইভাবে আসলো, এখান থেকে এইভাবে গেল, মাথা দিলাম। তাহলে কি আমি 5 সেকেন্ড লাগলো একটা ফিগার রাখতে? ওটাও তো একটা মানুষের মতো মনে হচ্ছে কেন? যদি বলে আপনি 10 সেকেন্ড একটা ফিগার রেখে দেখান, তখন কি পারবেন এরকম ডিটেলস করতে? তখন আমাকে অবশ্যই শর্টকাট, হ্যাঁ, ওইটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, স্যার এই পাটা কি একটু দেখে মানে একটু আমরা নিচের দিকে করি, এখানে তো রোবোটিক আছে, ন্যাচারাল কেমন হয়? ন্যাচারাল আমাদের পাটা কিন্তু দেখা যাচ্ছে এইভাবে বাঁকানো থাকে আমাদের পাটা, কি থাকে না? দেখা যাচ্ছে এটা হাঁটু, এখান থেকে এসে দেখবেন যে এরকম বাঁকা থাকে। দেখেন এইভাবে অবশ্যই বাঁকা থাকে আমাদের পা। কলম দিলেই কিছু কিছু হইতেছে। হ্যাঁ, এমনি তার বন্ধ হয়ে Happy birthday पे क्या ले पा रहे हो? ব্যাস। তো এখন ওই এইগুলো পুরো মাথায় আছে এই কারণে, ঠিক আছে? এখান থেকে ওইভাবে, এখন এইটা যদি শেখাতে যাই অনেক সময় লেগে যাবে। এখন শর্টে শিখতে হবে, যেটা আমি 4 বছরে শিখেছি আপনাদের সেটা 4 মাসে শিখতে হবে। তাহলে আপনাদের একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো এইটা যখন এরকম বাঁকা থাকবে, তাহলে প্যান্ট পরে থাকলেও তো সেইটা বাঁকা করে ফেলবে নাকি? ফেলবে না? এই জন্য হালকা একটু এইভাবে বাঁকা করে নিয়ে এসেছি। এবার এটাকে এখান থেকে একবারেই বোঝাই, এখান থেকে এই আসলো, এতটা বড়, একটু ছোট করে। এবার এখান থেকে এই নিয়ে আসলাম, একটু গ্যাপ রেখে এরকম করে। এবার দেখেন এক পা হয়তো কোনোটা ছোট বড় হয়েই গেছে, তাই না? হয়েছে না? বসার দরকার নেই, এক পা ছোট বড় হয়েছে। এবার যেটা মানে ছোট হয়ে গেছে সেখানে আর কোনো কাজ নেই আমার, বড়টার পাশে এরকম পাশাপাশি একটা লাইন দিয়ে দিলে দেখেন এখন সমান হয়ে গেছে। এরপরে যে কলারটা যেভাবে এঁকেছিলাম এখানে একই ভাবে এখান থেকে নিলাম, নিলাম, এখান থেকে দিয়ে দিলাম। যদি একটা
ওকে দিয়ে দিই ওকে। আর এই যে আগে এগুলো কেন দিলাম, ফর্ম আঁকা হয়ে গেল আবার প্র্যাকটিসও করে নিলাম, এই জন্য এখন হয়তো আঁকছেন যে একবারে তো ভালো আঁকছে আর কি। কিন্তু না, এগুলো আগে দুইবার প্র্যাকটিস করিয়ে নিয়েছি। ভুলে গেছেন? এটাকে এখানে যে এরকম ছিল, এবার এখান থেকে এইভাবে আসবে, আর এখান থেকে এইভাবে ঘুরে আসবে এই। দেখেন একই জিনিস তিনবার প্র্যাকটিস করাচ্ছি তারপরে ভুলে যাচ্ছেন। আমাদের কি বলবো, আমাদের সৃষ্টিকর্তা ব্রেনটা এমন ভাবে তৈরি করেছে, আমরা দেখা গেছে আলাদা আলাদা করে 2 কোটি শব্দ মনে রাখতে পারবো এরকম ব্রেন তৈরি করেছে। একই শব্দ না, আলাদা আলাদা শব্দ 2 কোটি শব্দ মনে রাখার মতো অ্যাবিলিটি আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখা যাচ্ছে যে আহ, আমাদের যারা পরিচিত নামগুলো কিন্তু আমরা ভুলে যাই। একই নাম থাকে আবার আলাদা আলাদা থাকে, তাহলে 2 কোটি নাম তো মনে রাখা সম্ভব? সম্ভব না। এবার দেখেন এখানে যেমনটা ছিল এইভাবে একটু চেঞ্জ করবো, এখান থেকে দিকে একটু ছোট করে দেবো। আর এইটা তার বিপরীত দিকে। এটা বেশি ছোট হয়ে যাচ্ছে, আয়রন এটা বেশি ছোট হয়ে গেছে। এরপর হাতের অংশ আর মুখমণ্ডল কমপ্লিট করবো। হয়েছে? এবার দেখুন হাতের অংশটা এখান থেকে একটু নিচের দিকে নিয়ে আসলাম, মানে উপরে বড়, এই যে যত নিচে টেনেছি হালকা একটু বাঁ দিকে টেনেছি, একবার এখান থেকে ঠিক একই ভাবে যত নিচের দিকে যাব হালকা ডান দিকে টেনে নেব। আর এটা পাশাপাশি একদম পাশাপাশি এইভাবে নিয়ে আসলাম এই পর্যন্ত, এখানে ঠিক একইভাবে পাশাপাশি এভাবে। বানাই আচ্ছা, ভালো হয়েছে। এরপর এই যে এইখানে এখান থেকে এই বৃদ্ধাঙ্গকে এইভাবে নিলাম, নেওয়ার পর এখানে এটা তর্জনী তৈরি করলাম এই, তারপর এখান থেকে এইভাবে মিশিয়ে দিলাম। এটা দেখেন এটা বিপরীত পাশ, একদম বিপরীত। এখান থেকে বৃদ্ধাঙ্গটা তৈরি করলাম, এবার এই অংশ থেকে এখান থেকে এটা তর্জনী, আর এই যে গ্যাপটুকু আছে জাস্ট এইভাবে টেনে দিলাম। সোজাসুজি থাকলে এই দুইটা আঙুলই দেখা যায় আর বাকিগুলো দেখা যায় না এতটা। একদম যে দেখা যায় না তা না, কিন্তু ওইটা এখানে আঁকতে গেলে অনেক কঠিন হয়ে যাবে, এই কারণে দুইটাই দেখা যায়। দুইটা দেখে পূর্ণতা আমি এনেছি আর কি। ঠিক আছে? এবার এটাকে যদি এরকম 3 ভাগ করে নেওয়া হয়,
ঘুরে গেল এরকম 3 ভাগ করে নেওয়া হয় এই অংশটা মাঝখানের অংশে টান হবে মাঝখানের অংশে ওটা আলাদা করে দাগ তৈরি না কারণ আমাকে এটা ইরেজ করে দিতে হবে মাঝখানের অংশে টান হবে এরপর তাহলে আমার চুলের অংশটা কোন অংশ পর্যন্ত কানের এই অর্ধেকটা পর্যন্ত আমাদের চুল থাকে তাই না এরকম এইভাবে নিলাম এরপর এইটাকে যদি আবার এইভাবে 2 ভাগ করে নিই কল্পনায় 2 ভাগ করে নিলাম এবার এখান থেকে এই দাগ বরাবর একটা ভুঁড়ি দিলাম নিচে এই রেস করে দিলাম দুটোর মধ্যে আটা খুব দুটার নিচে চোখ এঁকে নিলাম সার্কেল দিচ্ছি কিন্তু সেটা পুরোটা সার্কেল নয় একটু ওই উপরের দাগের মধ্যে মিশে যাবে